হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অত, আয় তবে এইবার ভালোবাসি চ। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল বোঝে আমার মন। ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অত, আয় তবে এইবার ভালোবাসি চ। নগর গ্রাম নামক একটি প্রত্যন্ত এলাকায় একের পর এক মরদেহ উদ্ধার। গতকাল নগর গ্রামে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে সকালে গ্রামবাসীরা নদীর ঘাটে লাশ দেখতে পায়। পুলিশ কর্মকর্তা মুকিবুল মারুফের ডান হাত আর তার গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। বিস্তারিত জানাবেন রিপোর্টার আবুল হাসান। পুরনো যুগের টিভি খানা বন্ধ করে দিল কাকন। হাতে থাকা রিমোটটা সোফায় রেখে উঠে দাঁড়ালো। কাঠের নিখুঁত কারুকাজ করা সদর দরজা খোলার জন্য হাত বাড়ালো সে। পেছন থেকে কেউ একজন ডেকে উঠল। আপা যাইও না। চোখে মুখে বিরক্ত পলাশের। বিরক্ত মুখ করে এগিয়ে আসলো কাকনের কাছে। যা হয়েছে ভালোই হয়েছে, ওটা পুলিশ নামক কলঙ্ক, তোমার যাওয়ান লাগবো না। কাকনের মুখোদয় গম্ভীর। সামনে তাকিয়ে দরজা খুলে বাড়ির বাইরে পা রাখলো। গম্ভীর কণ্ঠে বলল, তুইও যাচ্ছিস আমার সাথে? শরীরে জড়ানো কাশ্মীরি শাল। গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে কাকন, তার পেছনেই পলাশ। শীতের শুরু সবে, কুয়াশায় ঢেকে গেছে পরিবেশ। গা শীতল করা বাতাস। এই সময়টা এক অন্যরকম ভালো লাগার মতো অনুভূতি কাজ করে। থানার সামনে এসে থামে কাকন। রিপোর্টাররা সংবাদ করছে। বুকে দু হাত গোজে দাঁড়িয়ে রইল কাকন। এক পুলিশ কনস্টেবল নজরে পড়ে কাকনকে। সাংবাদিকদের ঠেলে রাস্তা পরিষ্কার করে দেয়। কাকন হেঁটে যায় সামনে। সাদা কাপড়ে মুখ ঢেকে রাখা মকবুল মারুফের মৃতদেহ। চোখ দিয়ে ইশারা করতে আরেকজন পুলিশ কাপড়টা সরিয়ে দেয়। পেছন থেকে পলাশ আটকে ওঠে। পলাশ মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে নেয়। কাকন তাকিয়ে দেখছে লাশটাকে। চোখ দুটো তুলে নিয়ে গেছে ঠোঁট জোড়ার মাঝ বরাবর ছুরি টানা। হাতের অবস্থা আরো খারাপ। কাকন হালকা করে নিঃশ্বাস ফেলল। পাশে এলাকা থেকে পুলিশরাও উপস্থিত। কাকন তাদের সামনে গিয়ে দাঁড়ালো। সবাই সালাম দিল। কাকন সালামের জবাব দিল। লাশের দিক এক নজর তাকিয়ে হাতিমপুর থানার দায়িত্বরত পুলিশ অফিসার রিপন সাহেবকে উদ্দেশ্য করে গম্ভীর তবে শান্ত কণ্ঠস্বরে বলল, এত জল খোলা না করে লাশ পোস্টমর্টমে পাঠান। এইসব নিউজ করে কোনো লাভ হবে না অফিসার। রিপন সাহেব মাথা নাড়লেন। অপেক্ষা না করে লাশ পোস্টমর্টমের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কাকন আর দাঁড়ালো না। যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়ে আবারও পা বাড়ায়। কিছু দূর আসতে হাঁটার গতি থামিয়ে দেয়। যতদূর চোখ যায় থানে পরিপূর্ণ ক্ষেত, মধ্য দিয়ে মেঠো পথ। রাস্তার দুপাশে তাল ও খেজুর গাছ। কাকন গিয়ে একটি গাছের নিচে বসল। গায়ে থাকা শালটা খুলে রাখল। পরনে তার লাল পাড়ের সাদা শাড়ি। ক্ষেতের মাঝে মাঝে অশুভ কাকতাড়ুয়া, সেদিকেই নজর তার। পেছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পলাশ। কাকন সামনের দিকে দৃষ্টি রেখে পলাশকে বলল, পলাশ, হাইটা নামা। বলতে দেরি হলেও পলাশের গাছে উঠতে দেরি হলো না। গাছে উঠতে তার ভীষণ ভালো লাগে। ঝটপট খেজুরের রসে ভর্তি হাঁড়িটা নামালো। আশেপাশে যত দূর চোখ দেখা যায় সম্পূর্ণ জমি জায়গা কাকনদের।
এই যে রাস্তার দুই পাশে অসংখ্য তাল, খেজুরের গাছ, এইগুলো জমিদার কন্যা বলে কথা। পলাশ হাড়ি নামিয়ে কাকনের সামনে দেয়। একটি মগ ও রাখা ছিল। কাকন এক মগ খেজুরের রস পান করে, পলাশের দিকে এগিয়ে দেয়। পলাশ খেতে খেতে বলল, আপা, তুমি হুদাই ওখানে গেলা, কি বিশ্রী অবস্থা। কলেজ থেকে ফোন এসেছিল, ঠিক মতো কলেজে যাস না শুনলাম, তবে কি হোস্টেলে রেখে আসবো? কাকনের কথায় পলাশ মুখ ভার করে নেই। তার আপাকে ছেড়ে সে কোথাও যাবে না। সবে কলেজে ওঠা চঞ্চল পলাশ 18 পা দিয়েছে কয়েকদিন আগে। এখনো বাচ্চাদের মতো আপার পিছে ঘোরা তার ডিউটি না, শান্তি। এই অনাথ ছেলেটাকে নিজের ভাইয়ের মতো করে বড় করেছে এই জমিদার কন্যা কাকন শিকদার। কোনো অহংকার নেই তার মাঝে। আপা কলেজে না গেলে তাতে কি, আমি তো পড়ালেখা ভালোভাবে করতেছি, তাই না? কাকন হাসে, তার নজরে পড়ে না কারো। ভোরের আভা কেটে গেছে অনেক আগে। সকালের মিষ্টি রোদ গায়ে মাখাও শেষ। কাকন উঠে দাঁড়ালো, চোখের ইশারায় পলাশকেও আসতে বলল। আবার হাঁটা ধরলো শিকদার জমিদার বাড়ির উদ্দেশ্যে। পেছনে কোনো এক ভাবনায় মগ্ন পলাশ। বিড়বিড় করছে কিছু একটা। জমিদার বাড়ির বিশাল গেটটা খুলে ভেতরে ঢুকলো কাকন। একবার বাগানের দিকে চোখ বুলালো। বিশাল জায়গা, বিস্তৃত ফুলের বাগান, আরেক পাশে নানা রকমের ফলের বাগান। গেটের সামনে একটি কাঠ গোলাপের গাছ। গাছটির বয়স অনেক, তার দাদি বিয়ের পর নাকি গাছটা লাগিয়েছিল। পলাশ কাকনের সামনে এসে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো। আপা, তুমি বিয়ে করবা না? কাকন কপাল কুচকায়, পর মুহূর্তে মৃদু হাসে। আগে তোকে তো বিয়ে দিয়ে নেই। কাকন পা বাড়ল। সময় অনেক হয়ে গেছে। দাদা দাদিকে ওষুধ খাওয়াতে হবে। সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করে কাকন। কাকনের দাদি সুমি আরাম করে সোফায় বসে আছে। তার পাশে বসে 15 বছর বয়সী লতা দেবদাস উপন্যাস পড়ে শোনাচ্ছে। কাকন শালটা হাতে থেকে রাখলো, সোফার উপরে সোজা চলে গেল দাদির রুমে। তার দাদা জমিদার ফারুক শিকদার এখনো ঘুমাচ্ছেন। কাকন ওষুধের বক্স থেকে ওষুধ নিয়ে আবার চলে এলো নিচে। দাদির সামনে এসে দাঁড়িয়ে বকুলকে ডাকলো। বকুল, এক গ্লাস পানি নিয়ে আয় তো। বকুল দ্রুত পানি নিয়ে হাজির হয়। কাকন তার হাতে থাকা ওষুধ আর পানিটা তার দাদির দিকে এগিয়ে দিল। সুমি মুখ ভেঙালো। এই ওষুধ খাইতে খাইতে আমার ভিতর পয়সা যাইবো। দাদির কথায় সবাই হাসে। এটা নতুন কিছু না, রোজই ওষুধ খাওয়ার সময় এমন এমন কথা বলেন তিনি। সুমি ওষুধটা খেয়ে নিলেন। লতা আবার গল্প পড়ছে। কাকন পানির গ্লাসটা বকুলের দিকে বাড়ি দিয়ে বলল, জানালাগুলো এখনো বন্ধ কেন? বকুল দাঁত দিয়ে জিভ কেটে বলল। মনে ছিল না, আবার রান্নাঘরে ব্যস্ত ছিলাম। কাকন হতাশ হয়, হতাশ কণ্ঠে বলে। তোকে বলেছি না রান্না আমি করব, তাও তুই পাকঘরে ঢুকেছিস কেন? বকুল ঠোঁট উল্টে বলল, আমি ভাবছি তোমার দেরি হইব, তাই আমি শুরু করছি কি রান্না হচ্ছে? পরোটার আলু ভাজি। কাকন কিছু একটা ভেবে অতঃপর বলে, তোর ফোন কই? বেলাল আমাকে ফোন দিয়ে বলল তোর ফোনে কল দিলে তোকে পাওয়া যায় না। বকুল মাথা নিচু করে রাখে। কাকন শব্দ করে নিঃশ্বাস ফেলে। এই মেয়েটার বিয়ে হয়েছে কদিন পর, মা হবে এখনো বাচ্চামো আচরণ। কাকুন কপট রাগ দেখিয়ে বলে, বেলাল আসবে আজকে, মোবাইল খুঁজে বের কর কোথায় রেখেছিস। আর হ্যাঁ, কালকে শহরে যাচ্ছিস তুই, চেক আপ করাতে হবে। বকুল কিছুটা খুশি হয়, দ্রুত নিজের ঘরে চলে গেল মোবাইল খোঁজার জন্য। কাকুন স্মিত হাসলো মেয়ের কাণ্ড দেখে। এমন সময় বাজার সদাই নিয়ে হাজির হন রহমত চাচা। 2 ব্যাগ ভর্তি জিনিসপত্র, এক হাতে কাঁচা বাজার, আরেক হাতে মাছ মাংস। আম্মাজান দেহ কি সুন্দর ইসা মাছ, আসার সময় দেখলাম বিল থেকে উঠাইছে তাই নিয়ে আসলাম। কাকুন মৃদু হাসে। এই লোকগুলোর হাসি মাখা মুখ দেখলে তার ভালো লাগে। কাকুন স্মিত হেসে বলল, ভালো হয়েছে, এখন খালাকে বলো রান্না করে দিতে। রহমত হাসতে হাসতে বাজার নিয়ে সদাই ঘরে চলে গেল। রহমত এই বাড়িতে রয়েছে অনেক ছোট থেকে, বলতে গেলে তাদের পরিবারের একজন সদস্য। তার 2 মেয়ে বকুল আর লতা। বকুলের বিয়ে হয়েছে এই গ্রামেরই একজন ব্যবসায়ীর ছেলের সাথে। ছেলেটা
খুব ভালো, বকুলের 8 মাস চলছে, তাই বাবার বাড়ি চলে এসেছে। বাবার বাড়ি বলতে এই জমিদার বাড়ি। আর ছোট মেয়ে লতা সবে 9ম শ্রেণীতে। এরা সবাই এই বাড়িরই সদস্য, আপন লোক। ওপর থেকে কিছু পড়ার আওয়াজ কানে আসে কাকনের, তার দাদির রুম থেকে। কাকন দ্রুত পায়ে উপরে উঠে সোজা তার দাদির ঘরে যায়। তার পেছনে সুমি আর লতা। ঘরে এসে কাকন স্বস্তি নিঃশ্বাস ফেলে। কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ কাকন কাচ টপকিয়ে তার দাদার কাছে আসতে গম্ভীর কণ্ঠে স্বরে বলে, বলেছিলাম তো কিছু প্রয়োজন হলে আমাকে না হলে লতাকে ডাকবেন, নিজে নিজে করতে যান কেন? কাকন আরেকটা গ্লাসে পানি ভরে তার দাদা ফারুককে খাইয়ে দেয়। ফারুক শিকদার ব্রেন স্ট্রোক করেছিলেন 2 সপ্তাহ আগে। এতে তার ডান পাশ পুরোপুরি অবশ্যই গিয়েছে। ঠিকমতো থেরাপি দিলে ঠিক হয়ে যাবেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি থেরাপি নেবেন না। কাকন উঠে দাঁড়ালো, গ্লাসটা রেখে কাঁচগুলো পরিষ্কার করলো। সুমি ফারুককে বকাঝকা করছে, ফারুকও তর্ক করছে। কাকন বিরক্ত হয়, তীক্ষ্ণ কণ্ঠে ধমক দিয়ে বলে, আমি আর না শুনছি না দাদা, আগামীকালকের মধ্যেই আপনাকে থেরাপি দিতে হবে। আমি ডাক্তার কাকাকে কল করে আজকেই সব কিছু বাড়িতে ব্যবস্থা করছি, আর আগামীকাল ডাক্তার পাঠিয়ে দিতে বলবো। কাকন স্থান ত্যাগ করলো। সুমি ফারুককে মুখ ভেঙালো। আমার কথা তো শুনো না, এখন নাতনির কথা শোনো। ফারুক মুখ ছোট্ট করে বলে, আমার এত রং তামাশা ভালো লাগে না গিন্নি, এত থেরাপি আমার পছন্দ না। সুমি শব্দ করে হাসে। বোন রে, আমার তোমারে থেরাপি দিয়াই ছাড়বো। এই নিয়ে নগর গ্রামে 7টা খুন হলো, আর আপনারা বসে বসে দেখছেন। প্রত্যেকটি খুনের ধরন এক। গত 3 বছর ধরে এসব চলছে, আর আপনারা প্রত্যেকটি কেসের ফাইল পড়ে আছে বন্ধ হয়ে। কেন? বাকি 6টা কেস আবার রিওপেন করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব। আমার আসামিকে চাই। কতটা চাপ পড়েছে আমার উপর আপনাদের ধারণা আছে? সামনে দাঁড়িয়ে আছে প্রায় 12 জন পুলিশ কর্মকর্তা। তাদের উপর ক্ষিপ্ত তারেক খন্দকার। উত্তেজনা নিজেকে সামলাতেই পারছে না। নিজেকে হাতিমপুর থানার অফিসার রিপন সাহেব মুখ খুললেন। আসলে স্যার, বাকি 6টা খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তাদের পরিবারের লোকজনেরাই কেস বন্ধ করে দিয়েছে। তারেক রাগে ফেটে পড়েছে। তিনি তেজি কণ্ঠস্বরে বললেন, আবার ফাইল ওপেন হবে মানে ওপেন হবে। আর আমিও কি বোকা আপনাদের এসব বলছি? হ্যাঁ, আপনাদের উপর দায়িত্ব দেওয়া আমার জন্য বোকামি। আপনাদের সাসপেন্ড করা উচিত। সকলেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক খন্দকার একজন উচ্চপদস্থ অফিসার। তার সামনে কিছু বলার সাহস কারণে তারেক নিজের চেয়ারে বসলেন। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। দীর্ঘ নিঃশ্বাস নিলেন। শান্ত কণ্ঠস্বরে বললেন, মিস্টার গণেশ পাল, মকবুল মারুফের পরে থানার সম্পূর্ণ দায়িত্ব আপনার। তবে আমার মনে হয় না আপনি এই কেস নিয়ে এগোতে পারবেন। গণেশ মাথা নিচু করে রইল। তারেক গণেশকে উদ্দেশ্য করে বললেন, আমি গোয়েন্দা বিভাগের সব থেকে তুখর মস্তিষ্কের কর্মকর্তা তেজওয়ান খন্দকারকে পাঠাবো। তার সাথে থাকবে তার সহকর্মী। তাদের হাতেই এই কেস নির্দায়িত্বে তুলে দিবেন, এবং তার সাথে তাল মিলিয়ে এই কেস সমাধানে সহযোগিতা করবেন। আজকে আসতে পারেন। আগামীকাল এসিপি তেজওয়ান খন্দকার নগর গ্রামে যাচ্ছে। সকলেই মাথা নাড়িয়ে বিনা বাক্যে বেরিয়ে গেল। তারেক চেয়ারে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। 3 বছরে 7টি খুন। স্ট্রেঞ্জ। শিকদার জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে জুবায়ের। বিস্মিত নয়নে বাইরে থেকে পর্যবেক্ষণ করছে গোটা জমিদার বাড়ি। অবশ্য সম্পূর্ণ বাড়ি এক নজরে দেখার উপায় নেই। হাতে থাকা ব্যাগটা নিচে রেখে পকেট থেকে নিজের ফোনটা বের করলো। জমিদার বাড়ির সৌন্দর্য সে ক্যামেরা বন্দি করতে চায়, তবে আশানুরূপ ভালো ফল আসলো না। আসবেই বা কি করে? কম দামের অচল স্মার্টফোন মোবাইলটা আবারও পকেটে রেখে ব্যাগ দুটো হাতে তুলে নিল। বাইরে থেকে উকিঝুঁকি মারছে জুবায়ের। না, কারো দেখা নেই। কাঁধে কারো হাতের স্পর্শ হবে, পেছনে তাকায়। ভ্রুজোড়া কুচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পলাশ। চোখে মুখে কৌতূহল তার। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে এক নজর পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো ছেলেটিকে। দেখে তো ভালোই মনে হচ্ছে। মনে মনে নিজেই
আবার বলল, না পলাশ, না, দেখতে ভালো হলে কি ভালো হয় নাকি? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে বেটার। পলাশ ফ্রুকুচকে ইশারা জিজ্ঞেস করলো। কে আপনি? জুবাইর বোকা বোকা হাসি দিল নিমিষে, আবার স্বাভাবিক হয়ে বলল, আমি জুবায়ের, শাফিন জুবায়ের। পলাশের নজর যায় জুবাইয়ের হাতে থাকা ব্যাগ দুটোর উপর। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, এখানে কি চাই? আমাকে তপন স্যার পাঠিয়েছেন। জুবাইর স্বাভাবিকভাবে উত্তর দিল। পলাশ নিজ মনে কিছু ভাবতে লাগলো, চোখ মুখ কুচকালো। তপন আবার কে? জুবাইর পলাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল, অতঃপর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? জুবাইয়ের গম্ভীর ভারী কণ্ঠস্বরে পলাশ কিছুটা ফরকে যায়। পলাশ সোজা হয়ে দাঁড়ায়, অন্যদিকে তাকিয়ে বলে, পলাশ। জুবাইর মৃদু হাসে, আবার তাকায় জমিদার বাড়ির দিকে। সেদিকে তাকিয়ে বলে, জমিদার ফারুক শিকদারের জন্য আমাকে ডক্টর তপন ঘোষ সেখানে পাঠিয়েছেন। পলাশ জুবাইরের দিকে তাকিয়ে স্মিত হেসে হাতে থাকা ব্যাগ নিজের হাতেই তুলে নেয়। আকস্মিক এমনটা হওয়ায় জুবাইর অবাক হয়। পলাশ হাসি মুখে বলে, আগে বলবেন না যে আপনি ডাক্তার সাহেব? হুদাই কি না কি ভাবলাম। চলেন চলেন, ভিতরে চলেন। জুবাইরকে আর কিছু বলার সুযোগ দিল না পলাশ। ব্যাগ হাতে নিয়ে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। জুবাইর হতভম্বের ন্যায় পলাশের যাওয়ার দিকে তাকিয়েছে। পলাশ পেছনে তাকে জুবাইরকে ভেতরে আসতে বলল। জুবাইর আর কোনো কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলো। গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত টানা সরু পাকা রাস্তা। রাস্তার দুপাশে নানা রকম ফুল গাছ। জুবাইরের মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। পলাশ অনেকক্ষণ আগেই বাড়ির ভেতরে চলে গিয়েছে। জুবাইয়ের আশপাশটা দেখতে দেখতে হাঁটছিল। আসলে সুন্দর, দৃষ্টি আকর্ষণ করার মতোই পরিবেশ। আনমনি হাঁটছিল জুবাইয়ের সামনে, যে কেউ একজন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে খেয়াল নেই তার। হাঁটতে হাঁটতে সামনে তাকাতেই দুপা পিছিয়ে যায় জুবাইয়ের, সাথে সাথে বুকে থুতু ছিটিয়ে আবার সামনে তাকায়। আচানক সামনে আসাতে কিছুটা ভয় পেয়ে গিয়েছে সে। দ্বিতীয়বার সামনে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে যায়। কিছু মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে জুবাইরের। দৃষ্টি স্থির সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। জুবাইর অনুভব করলো তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। শিরদাঁড়া দিয়ে শিরশির করে শীতল বাতাস বয়ে যাচ্ছে। জুবাইরের ঘোর কাটলো কাকনের ডাকে। ঠিক আছেন আপনি? জুবাইর স্বাভাবিক হয়ে দাঁড়ায়, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা করলো। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক আছি। কাকনের গম্ভীর মুখোদ্দয় জুবাইয়ের ভেতর ঝড় তুলেছে। গলা শুকিয়ে আসছে, জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে মৃদু হেসে বলল, কাকন। আমি শাফিন জুবায়ের। জুবাইরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি কাকন, কাকন শিকদার। বাড়ির ভেতরে আসুন। কাকন বাড়ির ভেতরে চলে গেল। জুবাইর দাঁড়িয়ে রইল আগের জায়গায়। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। আনমনি হাসলো জুবাইর, বিড়বিড় করলো, কাকন কাকন কাকন। আপনার কোনো রোগ আছে নাকি ডাক্তার বাবু? এত কিসের ভাবনা? মেলি কণ্ঠে ভাবনার ছেদ ঘটে। কাকনের ঠেস মেরে কথা বলাটা বোধহয় তাকে আনন্দ দিল। জুবাইর মুচকি হেসে ভেতরে ঢুকলো। কাকনের সামনাসামনি দাঁড়িয়ে বলল, এতদিন ছিল না, আজ বোধ হয় হলো। কাকন ফ্রু কুচকাল। জুবাইরের কথা মানে ধরতে পারল না সে। জুবাইর মুখ টিপে হাসল। তখনই শোনা গেল আরেকটি কণ্ঠস্বর। কাকন সিঁড়ির দিকে তাকায়। জুবাইরের নজর সেদিকেই। পলাশ দ্রুত পায়ে নিচে নামছে। ডাক্তার ভাইয়ের রুমে রাইখাইছি ব্যাগ। কাকন একবার জুবাইরের দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, তপন কাকা নিশ্চয়ই সবকিছু বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে আপনাকে। আপনি আমার ঘরে যান, বিশ্রাম নিন। আর কিছু প্রয়োজন হলে আমাকে কিংবা পলাশকে বলবেন। পলাশ ডাক্তারবাবুকে ঘরে নিয়ে আয়। শেষ কথাটা পলাশের দিকে তাকিয়েই বলে কাকন। বলা শেষ হতে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। জুবাইর তাকিয়ে থাকে সেই পানে। মেয়েটি ভারী অদ্ভুত। একটু হেসে কথা বলতে বুঝি পয়সা লাগে? ডাক্তার ভাই চলেন। জুবাইর পলাশের দিকে তাকে ফিচেল হেসে বলে, জুবায়ের ভাই বললেই হবে।
পলাশ মাথা নাড়িয়ে উপরে উঠতে যায়। তার পিছু পিছু জুবাইর। বিশাল বড় বাড়িতে লোকজনের সংখ্যা নিতান্তই কম। এতে অবশ্য আশ্চর্য হয় না জুবাইর। গতকাল মেডিকেল কলেজের অধ্যাপক যখন তাকে এই কাজের জন্য বলে তখন জুবাইর না করে। জুবাইর খুব মেধাবী একজন ছাত্র, সাথে তপন দাসের খুব পছন্দের ব্যক্তি। তাই তো গতকাল কাকুন যখন একজন ডাক্তারকে এই বাড়িতে পাঠাতে বলল, তপন সরাসরি জুবাইরকে বলেছে পড়াশোনা এখনো শেষ হয়নি, তবে জুবাইর প্রচন্ড পারদর্শী। তাকে সপ্তাহ খানিকের ছুটির ব্যবস্থা করে দিয়েছেন তপন এই বাড়ির নিয়ম কানুন লোকজন সবকিছুর ব্যাপারে বলেছে জুবাইরকে। আর একটি কথা বারবার বলে দিয়েছে, সেটা হলো জমিদার বাড়িতে তুমি শুধু কাজের জন্য যাচ্ছ, কোনো কিছুতেই বেশি কৌতূহলী হতে যেও না, এমনকি সব সময় কাজের মধ্যে থাকার চেষ্টা করবে। জুবাইরও ভালো মতন কথাটি মাথায় গেঁথে নিয়েছে। এমনিতেও সে এখানে এই কাজের জন্যই এসেছে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মকবুল মারুফ 12 জুন রাত 2টোর দিকে মারা গিয়েছেন। ওনার শরীরে আরও একটি ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছে। সেটা মিলিয়ে দেখা গেছে রক্তটা 3 মাস আগে খুন হওয়া হামিদপুর গ্রামের একজন ব্যক্তির। নাম রাকিব। তিনি প্রবাসী ছিলেন, ছুটিতে গ্রামে এসেছিলেন। দেশে আসার 18 দিনের মাথায় তার খুন হয়। আর খুনের ধরন একই, কিন্তু তার ব্লাড স্যাম্পল এখানে কি করে আসলো বুঝতেই পারছি না। কেন ফিঙ্গারপ্রিন্ট এর সন্ধান পাওয়া যায়নি? আর তার কিডনি ও হৃৎপিণ্ড অলফিয়া ইতিমখানার অসুস্থ শিশুদের ডোনেট করা হয়েছে। তিনি আইনতভাবে করে দিয়ে গেছেন। একদম এই কথাগুলো বলল আফিম। পোস্টমর্টেম রিপোর্টটা সামনে নিয়ে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে তেজওয়ান। শুভ্র মুখশ্রীতে চিন্তার ছাপ, কপালে ভাঁজ, চোখে একরাশ কৌতূহল, মস্তিষ্কে হাজারো প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে। বিকেলের দিকে নগর গ্রামে এসে পৌঁছেছে তেজওয়ান। সোজাসুজি চলে এসেছে গ্রামের হাসপাতালে। তেজওয়ান ফাইলটা আবার টেবিলে ছুঁড়ে মারলেন, উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। সাদা রঙের শার্টের ফুল হাতা গুটিয়ে কোণে পর্যন্ত আনলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সামনের দিকে দাঁড়িয়ে থাকা গণেশের দিকে। একটি ভারী গম্ভীর কণ্ঠস্বর প্রতিফলিত হলো সম্পূর্ণ কেবিনে। মর্গে যাব। গণেশ কথা না বাড়িয়ে মর্গের কাছে আসলো। দরজা খুলতে এক উটকো গন্ধ নাকে বাজল। দ্রুত নিজের নাকে রুমাল ধরলেন গণেশ। তেজওয়ান গণেশের দিকে একবার তাকালো, সোজা ঢুকে গেল ভেতরে। তেজওয়ানের পেছনে তার সহকর্মী আফিম ও ভিতরে প্রবেশ করলো। আফিম ও নাক ছিটকালো, কি বিচ্ছিরি গন্ধ। নাকে হাত দিল। পর মুহূর্তে তেজওয়ানের গম্ভীর চাহনি দেখে হাত নামিয়ে নিল। চোখে থাকা কালো ফ্রেমের চশমাটা ঠিক করে শুকনো ঠকিল। গণেশ এসে তাদের পেছনে দাঁড়ায়। এই গন্ধটা সে সহ্য করতে পারছে না। অবাক হলো তেজওয়ানকে দেখে। কোনো প্রতিক্রিয়া হচ্ছে না ছেলেটির। বয়সে তার ছেলের বয়সী, কতই আর বয়স হবে, 26 কি 27। পুনরায় তেজওয়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতে সোজা হয়ে দাঁড়ায় গণেশ। মকবুল মারুফের লাশটা? গণেশ দ্রুত পায়ে একটি বেডের কাছে এসে মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। কি ভয়ানক দেখতে লাগছে। তেজওয়ান লাশের সামনে এসে দাঁড়ায়, চোটের দিকে ভালোভাবেই তাকায়। কিছুক্ষণ তাকিয়ে রইল। এটা কোনো ধারালো ছুরি দিয়েই করা আঘাত। তেজওয়ান গণেশের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, শেষ কাজের জন্য লাশ বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। গত 1 মাসের কল রেকর্ড এবং ফোন লোকেশনের ডিটেলস আগামীকালকের মধ্যে আমার চাই। আগের 6টি খুনের ফাইল এবং মকবুল মারুফ সম্পর্কে সকল তথ্য কালকের মধ্যে হাজির করবেন। গণেশ মাথা নাড়িয়ে বলে। ঠিক আছে স্যার, তাহলে বডিটা পাঠিয়ে দেব। তেজওয়ান চোখের ইশারায় হ্যাঁ বলল। আফিফ তেজওয়ানকে উদ্দেশ্য করেই বলল, স্যার, এনার বাড়ির লোকদের সাথে কথা বলবেন না? তেজওয়ান ফিচেল হাসলো। মুহূর্তেই তা মিলিয়ে গেল। ডান হাত দিয়ে নিজের চুল স্লাইড করতে করতে বলল, তারা আসবে কথা বলতে। মানে? আফিফের কথার কোনো জবাব দেয় না তেজওয়ান। বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। তেজওয়ান বেরিয়ে যেতেই তার কথার মানে ভাবতে ভাবতে আফিফ বেরিয়ে গেল। গণেশ হাঁপ ছেড়ে বাঁচলো। নিজের হাঁটুর বয়সী ছেলে তাকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। নাক চেপে সেও বেরিয়ে গেল। জমিদার বাড়িতে আজ নানা পদের রান্না হচ্ছে। অতিথি আসছে বলে কথা। বকুল বিকেলেই শহরে চলে গেছে। আগামীকালকের মধ্যেই চলে আসবে। কাকন আর মাজেদা খালা মিলে রান্না বসিয়েছে। পায়েস, পোলাও, মাংস, রোস্ট, ভালো ভাত এবং 5 রকমের ভর্তা, সাথে মাছ ভাজা তো আছেই। সকলেই রান্নায় প্রায় শেষ। শুধু
ডাল রান্না বাকি। কাকুন ডাল চড়িয়ে দিয়ে মাজেদাকে বলল, খালা, ডালটা হলে নামিয়ে দিও, আমি একটু আসছি। মাজেদা মাথা নাড়ায়, ভর্তা বানাতে বানাতে বলে, রাইতের খাওয়ানেও এত কিছু রান্না করা লাগে? এত খাইবো কেমনি? কাকুন হাসে, উত্তর দেয় না। একটি বাড়িতে গরুর মাংস আলাদা করে রাখে, আরেকটি বাটিতে পায়েস। কাকুন চলে যায় খাওয়ার ঘরে। একটি রাজকীয় খাবার টেবিল, 22টি চেয়ারে বিশাল বড় কাঠের টেবিল, তাতে সাজ করা কাঁসার বাসন। কাকুন একটি গ্লাসে পানি ভরে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। দাদি আর লতার কোনো খবর নেই, কোন ঘরে গিয়ে বই পড়ছে কে জানে। দুজনেই পাক বই পোকা। ফারুকের রুমটা তুলনামূলক বাকি রুমের থেকে আলাদা এবং আকারে বড়। দরজাটায় নিখুঁত কারুকাজ করা দুপাল্লা বিশিষ্ট। কাকুন দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতরে জুবায়ের ফারুকের সাথে কথা বলছে, হাত নাড়াতে সাহায্য করছে। কাকুন কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনলো। কথাগুলো ঠিক এরকমই ছিল। জমিদার দাদু, তোমার সাথে একটা ছবি তুলবো, বুঝেছো? ফারুক কপাল কুচকে জিজ্ঞেস করে। আমার সাথে ছবি তুললা কি করবি ছোকরা? জুবায়ের গাল ভরে হেসে বলে, এই যে আমার 7 কপালের 1 কপালের ভাগ্য যে আমি জমিদার বাড়িতে এসে জমিদার চিকিৎসা করছি। এই ব্যাপারটা কি গর্বের বিষয় না জমিদার দাদা? আপনার সাথে ছবি তুলে বড় করে প্রেম বানিয়ে দেওয়ালে টানিয়ে রাখবো। আর ভবিষ্যতে আমার দর্জন খানেক বাচ্চা কাচ্চা এবং আরও ভবিষ্যতে আমার চেঞ্চুরি করা নাতি নাতনিদের দেখাবো। আর গর্বে আমার বুক ফুলিয়ে রাখবো। ব্যাপারটাই আলাদা। ফারুক হাসে রসিকতা সুরে বলে, ডজন খানেক বাচ্চা কাচ্চা এত জোর আসেনি? জুবায়ের দুষ্ট হেসে বলে, দাদু সোয়া পেয়েছি না, জোর এমনিতেই বেড়ে গেছে। ফারুক শব্দ করে হাসে, জুবায়েরও হাসে। ফারুক তো প্রথমে জুবাইরকে দেখে বিরক্ত হয়ে চলেই যেতে বলেছিলেন, আর এখন এই ছেলের সাথে হাসি মজা করছে, সেটা সহজে মিশে যেতে পারে। ফারুক এবার জিজ্ঞেস করে আবার, তো বিয়ে কবে করবা? জুবাইর হতাশার সুরে বলে, এই তো তোমায় কে মেয়ে দেবে জমিদার দাদু? কিন্তু তুমি এক বউ নিয়ে কেন আছো? তোমার উচিত ছোট ছোট মেয়ে দেখে আরও 4-5টা বিয়ে করা। বংশ বৃদ্ধি করারও তো প্রয়োজন আছে নাকি? তুমি বললে আমি খোঁজা শুরু করি। না বেডা, আমার এটাই আমারে যে দাপটে রাখে আর লাগবো না। আর তুই কম কনে বেডা, তোর বয়সে থাকতে কত প্রেম করেছি আমি। তোর এই চেহারায় যে কেউ পড়বে। জুবাইর স্মিত হাসে। চেহারা দেখে এখন আর কেউ পড়ে না। কাকুন তার দাদা আর জুবাইর এই সব আলাপ আলোচনা শুনে আশাহত হয়। দুটোই এক। হাতে গ্লাস নিয়ে কাকুন ভেতরে আসে। কাকুনকে দেখে দুজনে চুপ হয়ে যায়। কাকুন গ্লাসটা দাদার হাতে দিয়ে একটি ঔষধ এনে দেয়। ফারুক বিনা পাকে ওষুধটা খেয়ে নেয়। অতঃপর জুবাইরের দিকে তাকে কাকুনকে বলে, যাই, এটা ভালো কাম করছো। এই ডাক্তারের আইনা আল্লাহ আমার ভাল লাগছে। কাকুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, মনে মনে পিটপিট করল, তা তো ভালো লাগবেই। লাগাম ছাড়া আলাপ আলোচনা করার জন্য সঙ্গী যে পেয়েছ। কে যে কাকে খারাপ বানাচ্ছে বোঝার উপায় নেই। কাকুনের ধ্যান ভাঙে জুবাইরের কথায়। তা মিস, রোগটা কি আপনারও দেখা দিল? কাকুন ফ্রিকুচকে তাকায়। এই ছেলে তার কথায় তাকে ফিরে দিয়েছে। কাকুন গম্ভীর কণ্ঠস্বরে বলল, রোগ হলে ওষুধ আছে। জুবাইর স্মিত হাসে। ফারুক বুঝতে পারে না তাদের কথা। কাকুন আবার বলে, আপনার কাজ শেষ হলে আমার সাথে চলুন। জুবাইর দুষ্ট হেসে বলে, মিস জমিদারনি হঠাৎ আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? মরতে যাবেন। কাকুনের গম্ভীর কণ্ঠে বলা কথায় জুবাইর চুপ হয়ে যায়। মিস জমিদারনির কি হাসতে মানা নাকি স্বাভাবিকভাবে কথা বলা? একটু মজাও বোঝে না। জুবাইর হতাশার শ্বাস ফেলে, জিনিসপত্র গুছিয়ে উঠে দাঁড়ায়। কাকুন তার দাদার দিকে তাকিয়ে বলে, দাদিকে পাঠিয়ে দিচ্ছি, নিজে নিজে কিছু করতে চেও না। ফারুক কিছু না বলে বসা থেকে শুয়ে পড়ে। কাকুন বেরিয়ে যায়, জুবাইরও যায়। কাকুন কোথায় যাচ্ছে জুবাইরের জানা নেই। এত বড় বাড়িতে সবকিছু গোলক ধাঁধার মতন। কাকুন জুবাইরকে নিয়ে ছাদে এসেছে। জুবাইর কোনো কথা বলছে না, চুপচাপ আসছে। কাকুন গিয়ে দাঁড়ালো ছাদের এক পাশে। জুবাইর কিছুটা দূরত্ব রেখে পাশাপাশি দাঁড়ালো। দুজনে নিশ্চুপ, দুজনের দৃষ্টি শূন্যের দিকে। অন্ধকার পরিবেশ, শীতল বাতাস, নীরবতা ভেঙে জুবাইর বলল, কিছু বলবেন? কাকুন জবাব দিল না। কিছু সময় চুপ রইল। জুবাইর বুঝতে পারল না হঠাৎ কাকুন তাকে এখানে কেন নিয়ে আসলো। কাকুন চোখ বন্ধ করে হালকা শ্বাস নিল, শান্ত কণ্ঠে বলল,
দাদুর ঠিক হতে কত সময় লাগবে? তিনি মানসিকভাবে জোর প্রয়োগ করলে মাস দুয়েক। জুবাইর কাকনের দিকে তাকিয়ে বলল। কাকন আগের ন্যায় স্থির থেকেই বলল। যত দ্রুত যেন রিকভার করে। জুবাইর মাথা চুলকাতে চুলকাতে মৃদু হেসে কাকনকে বলে। কেন? আমাকে তাড়ানোর খুব তাড়া দেখছি। কাকন গম্ভীর স্বরে বলে। ধরে নিন তাই। জুবাইর শব্দ করে হাসল। তা আমার প্রতি জমিদার কন্যার কিসের এত আক্রোশ? কাকন তাকালো জুবাইরের দিকে, ফুস করে শ্বাস ফেলে বলল। এত কথা বলা আমার পছন্দ না, নিচে আসুন, খেতে বসুন। কাকন দ্রুত পায়ে নিচে চলে গেল। জুবাইর দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিছু একটা ভাবছে সে। আবারও শব্দ করে হাসলো, বিড়বিড় করে বলল। সমস্যা কি তোর জুবাইর? এত গায়ে পড়া ভাব তো আগে ছিল না। খারাপ হয়ে যাচ্ছিস তুই। বলে যাস না তুই কে? এই পরীকে নিয়ে অনুভূতি জাগিয়ে ফেলিস না। তোর মতো ছেলের সাথে কি এই পরী মিলন হবে নাকি বোকা? আর এটা শুধু অ্যাট্রাকশন, শুধু আকর্ষণ। নিজেকে নিজে বোঝালো জুবাইর। প্রথম দেখাতেই কেউ কি কারো প্রেমে পড়ে নাকি? সে তো প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, এইসব তার জন্য না। স্মিত হাসলো জুবাইর। আস্তে আস্তে হাসিটা মিলিয়ে গেল। এত হাসি ভালো নাকি? এতে নাকি কান্নাটাও বাড়ে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছে তেজওয়ান। পকেটে দুহাত গুজে রাখা সাদা শার্টের সাথে কালো প্যান্ট, ফর্মাল পোশাকেও সুদর্শন লাগছে তাকে। অন্ধকার পরিবেশ, আশেপাশে মানুষ কিংবা বাড়িঘর নেই। দূর দূরান্তে ফসলের ক্ষেত। আফিফ মোবাইলের টর্চ জ্বালিয়ে এদিক ওদিক তাকে ভীত পায়ে হাঁটছে। ছেলেটা সোজা, শান্ত, একটুও ভীতুও। মূলত এখন ভয় পাচ্ছে ভূতের। জিন ভূতে প্রচন্ড ভয় পায় আফিফ। শুধু তেজওয়ানের কারণে নিজের পাটা প্রকাশ করতে পারছে না। তেজওয়ান এবং আফিফের সাথে দুজন পুলিশ কনস্টেবল। তারা মূলত যাচ্ছে জমিদার বাড়ি। এই গ্রামে থাকার কোনো ব্যবস্থা না থাকায় তেজওয়ানদের জমিদার বাড়িতে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কনস্টেবলদের হাতে তাদের জিনিসপত্র। তারা সামনে সামনে যাচ্ছে, তাদের পেছনে পেছনে তেজওয়ান ও আফিফ। সামনে আলো দেখা যাচ্ছে, বাড়িঘরের চিহ্ন নজরেই পড়ছে। তেজওয়ান থামলো। আফিফের দিকে আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। কয়টা বাজে? আফিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। পরিবেশটা গা শিরশির করা। ফোনের দিকে তাকিয়ে বলল। স্যার 8:44। তেজওয়ান কিছু বলল না, আবারও হাঁটা লাগালো। আফিফও দ্রুত হাঁটছে। কি এক গ্রামে নিয়ে আসলো তাকে! আর কয়েক মিনিট হাঁটলেই জমিদার বাড়ি। জমিদার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো তেজওয়ান। অন্ধকারের মাঝেও যতখানি পারলো তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো বাড়ির প্রতিটি কক্ষে। সোনালি আলো গেট থেকে বাড়ির দরজা বরাবর রাস্তাতেই সোডিয়ামের মৃদু আলো। তেজওয়ান গেটের ভেতর তার ডান পা রাখতেই তার মনে হলো একটি শীতল বাতাসের ধাক্কা এসে তাকে পিছিয়ে দিতে চাইল। সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। তার পেছনে আফিফ তো আছে। পুলিশ কনস্টেবল কোনো এক মেয়ের সাথে কথা বলছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। পুলিশ দুজন বাড়ির বাইরে অবস্থিত সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। এই সিঁড়ি বাড়ির 2 তলার সঙ্গে সংযুক্ত। দোতলার মোট 22টি রুমের টানা বারান্দা, আর এই সিঁড়িটা বারান্দার সাথে সংযুক্ত। মূলত বাড়িতে আগুন লাগলে বা কোনো বিপদ হলেই যেন এই সিঁড়ি দিয়ে বের হওয়া যায়, সেই উদ্দেশ্যে সেটা তৈরি করেছিল জমিদার কামরুল। এখন অবশ্য তেজওয়ানদের কাজে লাগবে, কারণ তারা কাজের ক্ষেত্রে যখন তখন বাইরে যেতে পারে। আর সদর দরজা সবসময় খোলা বন্ধ করা সম্ভব নয়। পুলিশ দুজন চলে যেতে তেজওয়ান মেয়েটির সামনে এসে দাঁড়ায়। গম্ভীর গলায় বলল। আমি তেজওয়ান খন্দকার। কাকুন মৃদু হেসে বলে। আমি কাকন শিকদার, এই বাড়ির জমিদার কন্যা। কাকুন সম্পূর্ণ কথা শেষ করার আগে তেজওয়ান বলে। কাকুন স্মিত এসে মাথা নাড়ে। তেজওয়ানের মুখোদয় একদম শান্ত। আফিফ কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে, একটু হেসে বলল। মানে ভেতরে যাব না, আসলে খুব স্টুপিড। তেজওয়ানের কথায় ও চাহনিতে আফিফ চুপ হয়ে যায়, সোজা হয়ে দাঁড়ায়। কাকুন মৃদু হেসে দুজনকেই বলে, ভেতরে আসুন। তেজওয়ান ও আফিফ ভেতরেই যায়। কাকুন পলাশকে ডাকে। পলাশ তার ঘরেই পড়ছে। কাকুনের ডাক শুনে দৌড়ে আসে তাদের কাছে। কাকুন পলাশকে তেজওয়ান ও আফিফকে দেখিয়ে বলে, ওনাদের ঘরগুলো দেখিয়ে দিয়ে আস। কাকুন তেজওয়ান ও আফিফের দিকে তাকে স্মিত হেসে বলল। মিস্টার খন্দকার, আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবার ব্যবস্থা করা হয়েছে। আফিফের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে, হেসেই বলে, হ্যাঁ অবশ্যই। তেজওয়ান
আবার আফিফের দিকে তাকায়। এই ছেলেটা কি বুঝতে পারে না কোথায় কিরকম আচরণ শোভনীয়? পলাশ হাসি মুখেই বলে, আসেন স্যার। তেজওয়ান আর আফিফ চলে যায় উপরে। তাদের দুজনের জন্য দুটি আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। কিছুটা অবাক হয় তেজওয়ান, দুটো ঘরে কি প্রয়োজন? তাদের অপর দিকে মুগ্ধ হয় ঘরের সাজসজ্জা দেখে। একটি কাঠের কাজ করা খাট, একই কারুকাজের একটি আলমারি, টেবিল, চেয়ার আর খাটের পাশে একটি ছোট্ট ক্যাবিনেট, যেখানে কাচের একটি জগ ও দুটি গ্লাস রাখা, আর টেবিলে একটি ফুলদানি। টেবিলের ঠিক উপরে ছোট্ট একটি বুকশেলফ, সেখানে কয়েকটা বাংলা বই। তেজওয়ানের পাশের রুমটায় আফিফের। দুটি ঘরের বারান্দা পাশাপাশি যুক্ত, মাঝ বরাবর দেয়াল। তেজওয়ানের রুম দোতলার পূর্ব দিকের শেষ দুটি রুম, মাঝে তিনটি রুম বন্ধ। পশ্চিম দিকে জমিদার ফারুকের ঘর, তার দুপাশে দুটি রুম, যার একটায় কাকন থাকে এবং অন্যটিতে জুবাইরের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিচে 8টি ঘর, যেখানে পলাশ, বকুল, লতা, রহমত চাচা ও তার স্ত্রী থাকেন। আর দারণের জন্য বাগানে একটি বাড়ি আছে, সেখানে সে তার পরিবার নিয়েই থাকে। সিঁড়ির একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে জুবাইর, কোনো এক ভাবনায় মগ্ন। কাকন লক্ষ্য করেছে জুবাইরকে, গভীর চেহারা নিয়ে কিছু ভাবছে। কাকন জুবাইরের পেছনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, খুব দ্রুত চিকিৎসা করুন ডাক্তার বাবু, এই রোগ বড় খারাপ রোগ। জুবাইর সাড়া দেয় না। কাকনের কথাগুলো বোধহয় তার কানেই যায়নি। কাকন কপাল কুঁচকে নেয়, শাড়ির আঁচলটা দুভাঁজ করে কাঁধে ফেলে জুবাইরের কাঁধে হাত রাখে। জুবাইর চমকায়, দুপা পিছিয়ে যায়। আপনি? কাকন গম্ভীর কণ্ঠস্বরে জবাব দেয়, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? জুবাইর মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়, স্মিত হেসে বলে, হ্যাঁ তাই তো, আচ্ছা আসছি। জুবাইর তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। কাকন শান্ত স্বরে বলে, কোথায় যাচ্ছেন, খাবেন না? জুবাইর একবার পেছনে তাকিয়ে বলল, মৃদু আমার না খেলেও চলবে, আপনি বরং আপনার অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে ভাবুন। হেসে জুবাইর চলে যায়। কাকন দেখে তার যাওয়া। ছেলেটা কি অভিমান করলো? কেন? তার সাথে নিশ্চয়ই আমার সেই সম্পর্ক না। আর সম্পর্ক ছাড়া তো অভিমান করা খাটি না। তবে এই আচরণের মানে কি? কাকন দীর্ঘশ্বাস ফেললো। এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই তার। দাদু দাদিকে খাবার দিয়ে আসতে হবে। কাকন চলে যায়। হ্যাঁ মিস, কি করছেন? ফজরের নামাজ পড়ে সরাসরি বাগানে এসেছে কাকন। হালকা আলো ফুটেছে ফুল গাছে। পানি দেওয়া তার প্রতিদিনের কাজ। পানির পাইপ দিয়ে পানি দিচ্ছিল, তখনই পেছন থেকে কোনো পুরুষের আওয়াজ শুনে সেদিকে তাকায় কাকন। জুবাইর জ্যাকেটের পকেটে হাত গুজে কাকনের দিকে এগিয়ে আসছে, ঠোঁটে মৃদু হাসে। কাকন আবার সামনে তাকিয়ে পানি দিতে থাকলো বাগানে। জুবাইর এসে দাঁড়ালো কাকনের পাশে। একটা কথা বলার ছিল। কাকন পানির লাইটটা বন্ধ করে জুবাইরের দিকে তাকায়, চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি? জুবাইর আশেপাশে তাকিয়ে বলে, কোনো অসুবিধা না থাকলে বাড়ির বাইরেটা কি ঘুরে দেখতে পারি? আমার মানে আপনি একটু ঘুরে দেখাবেন। কাকন তাকিয়ে থাকে জুবাইরের চোখের দিকে। গত রাতে জুবাইর কিছু একটা নিয়ে মন খারাপ ছিল, আজকে আর মন খারাপ করতে চায় না কাকন, তাই শান্ত কণ্ঠেই বলল, চলুন। কাকন ঘুরে ঘুরে বাগান দেখাচ্ছে। বাগানের সাথে একটি বাড়ি। জুবাইর জিজ্ঞেস করল, এটা কিসের বাড়ি? কাকন বাড়িটার দরজার সামনে দাঁড়িয়ে বলল, এটা বন্ধ পড়ে আছে অনেক যুগ। এটা মূলত জমিদারদের আসর মহল। আগে এখানে নাচ গান হতো। জুবাইর বাড়িটা ভালোভাবে দেখে, পুরানো হলেও এখনো ঝকঝকে। কাকন নিয়ে যায় বাড়ির পশ্চিম দিকে। সেখানে একটি খাট বাঁধা পুকুর, অনেক বড়। পুকুরের চারপাশে সুপারি ও নারকেল গাছ, পুকুরে নানান রকম মাছ। জুবাইর বাড়ির পেছনে দিকে তাকিয়ে বলে, ওইদিকে কি আছে? কাকন জুবাইরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওইদিকে কিছু নেই, শুধু জঙ্গল। চলুন এখন। জুবাইর ইচ্ছে জাগলো পেছনের দিকে যাওয়ার। একবার যাই, চলুন। কাকন বিরক্তি কঞ্চে বলল, ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে চলুন। কাকন দ্রুত পায়ে সেখান থেকে চলে আসলো। জুবাইর কপাল কুঁচকে তাকিয়ে রইল। একবার জঙ্গলের দিকে তাকিয়ে ভাবল, ওইদিকে কি আছে যে যাওয়া যাবে না? জুবাইর আর কিছু ভাবলো না। এত কৌতূহলী হয়ে তার লাভ নেই। বারান্দা দাঁড়িয়ে শীতের ভোরের শীতল বাতাস উপভোগ করছে তেজওয়ান। ছাই রঙের ফুল হাতার গেঞ্জি ও কালো ট্রাউজার পরনে, রেলিং এর দুই হাতের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আশপাশটা
দেখছে। তার ঘরের বারান্দা থেকে মোটামুটি ভালোই দেখা যায়। পুকুরের দিকে দৃষ্টি তার। কুয়াশায় পুকুরের পানি, গাছপালা অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। তেজওয়ান মুগ্ধ হয়। সাহেব, আপা আপনার লিগা চা পাঠাইছে। তেজওয়ান পেছনে তাকায়। একটি 14-15 বছরের বয়সী মেয়ে, হাতে তার চায়ের কাপ। মেয়েটি এগিয়ে এসে তেজওয়ানের দিকে চায়ের কাপ এগিয়ে দিল। তেজওয়ান কাপটা হাতে নিয়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। মেয়েটিকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মেয়েটা একগাল হেসে বলল, আমি লতা, নবম শ্রেণীতে পড়ি। তেজওয়ানের ঠোঁটে এক চিলতে হাসি উকি দিল। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে। লতা দৌড়ে চলে গেল। তেজওয়ানের চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো। না, খাওয়া যাবে না, চিনি দিয়েছে। কাপটা রেখে দিল রেলিং এর ওপর। আফিফ ঘুমাচ্ছে এখনো। নিশ্চয়ই তেজওয়ান তার হাতে থাকা ঘড়িতে সময় দেখলো 6:58। তেজওয়ান পকেট থেকে ফোনটা বের করলো। ঠিক 2 মিনিট পর রিং বেজে উঠলো তার ফোনে। তেজওয়ান হাসলো। কলটা রিসিভ করে স্মিত হাসলো। অপর পাশ থেকে তেজওয়ানের মা প্রীতি কিছু একটা বলল। তেজওয়ান মুখ টিপে হাসলো। মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বলল, এটা আমার দায়িত্ব মাম্মা, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, পাপার সাথে আর ঝগড়া করো না। প্রীতি কিছুটা রাগ দেখিয়ে বলল, তারেকের সাথে আমি আর কথাই বলবো না। আমি একটু না হয় অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু তাই বলে তারেক আমাকে কিছু না বলে তোকে পাঠিয়ে দিল, আর তুইও একবার বলে গেলি না। তেজওয়ানের হাসি পেল, মৃদু হাসলো। মিসেস খন্দকার, এই কেসটা যত দ্রুত সম্ভব শেষ করে আমি ফিরব। এখন চিন্তা না করে মিস্টার খন্দকারকে বাড়িতে আসতে দিন। তোরা বাপ ছেলে দুটোই এক। প্রীতি ফোন কেটে দিলেন। তেজওয়ানে মুখ টিপে হাসলো। তার বাবা মার বিয়ের প্রায় 30 বছর, আর এখনো তারা এই ছোট ছোট বিষয়গুলি নিয়ে খুনসুটি করে। তেজওয়ান মুখে গম্ভীর ভাব এনে কিছুটা শূন্যের দিকে তাকিয়ে থাকলো। 9টার আগে অফিসে যেতে হবে। তেজওয়ান গেল আফিফকে ডাকতে। জমিদার বাড়ির উঠান হতে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। চেঁচামেচির আওয়াজ শুনে জমিদার গিন্নি সুমি আর জুবাইয়ের ওপর থেকে তাৎক্ষণিক নিচে আসে। তেজওয়ান আর আফিফ তৈরি হয়ে নিচে এসে খেতে বসেছিল। মাজেদা তাদের খাবার বেড়ে দিচ্ছিলেন। কাকন রান্নাঘরে ছিল। এরকম আওয়াজের শব্দ শুনে কাকন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তেজওয়ান, জুবাইর সহ বাড়ির বাকি সবাই দরজার সামনে এসে দাঁড়ায়। রহমত চাচা চিৎকার করে কাঁদছে। তার পাশে পলাশ তাকে শান্ত করার চেষ্টা করছে। পলাশের চোখেও পানি। কাকনের বুকটা মোচড় দিয়ে উঠল। মাজেদা গিয়ে রহমতের পাশে বসলো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? কি কি হয়েছে? রহমত মাজেদার হাত ধরে কিসব যেন বিড়বিড় করছে আর কাঁদছে। কাকনের গলা ধরে এসছে। কাকন পলাশের সামনে গিয়ে দাঁড়ালো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে পলাশ? সকালে তো তুই আর চাচা একসাথে খামারে গিয়েছিলি, বল কি হয়েছে? পলাশ উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে ফোপাতে ফোপাতে বলে, আপা, বকুল আপাকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বেলাল ভাই মারা গেছে। বকুল আপার জ্ঞান নাই। তারে তার শ্বশুরবাড়ির লোকেরা হাসপাতালে না নিয়ে বাড়িতে রাখছে। কাকনের নিঃশ্বাস আটকে আসছে। কি থেকে কি হলো? অ্যাক্সিডেন্ট কি করে হলো? পলাশ জবাব দিল, এত কিছু জানি না আপা, আমাদের এখনই ওই বাড়িতে যাইতে হইব। কাকন তার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নেই। মাথায় কাজ করছে না। এদিকে মাজেদা খালা, লতা আর রহমত চাচা চিৎকার করছে। সুমি লতাকে বুকে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। জুবাইর, তেজওয়ান আর আফিফ সবটাই শোনো। জুবাইর কাকনের সামনে এসে গম্ভীর গলায় বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে চলুন তাদের বাড়িতে। মেয়েটাকে হাসপাতালে বা চিকিৎসা না করালে বিপদ হতে পারে। পলাশ, আমাকে নিয়ে চলো। রহমত কিছুটা স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ালো। পলাশ বলে, হ্যাঁ আপা, তোমরা চলো। বলেই পলাশ হাঁটা লাগায়। পেছন পেছন জুবাইর, রহমত আর কাকনও যাচ্ছে। তেজওয়ান একবার আফিফের দিকে তাকিয়ে বলে, আমাদের যাওয়া উচিত, চলো। আফিফ কিছু একটা ভাবছে। তাকে অস্বাভাবিক লাগছে। তেজওয়ান আফিফের হাত ধরে টান দিল। আফিফ বসে আসলো। তারাও দ্রুত তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়। গ্রামের ছোট্ট হাসপাতাল অপারেশন থিয়েটারের সামনে থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে আফিফ। তার পাশে রহমত ও পলাশ। তেজওয়ান চলে গিয়েছে থানায়। কাকন আর জুবাইরও বাড়িতে চলে গেছে। রহমত আফিফের কাঁধে হাত রাখে। আফিফ পেছনে ঘুরে তাকায়। রহমত কিছুটা স্বাভাবিক হয়েছে। আফিফের 2 হাত নিজের হাতে নিয়ে কৃতজ্ঞতার স্বরে বলে,
আপনারে অনেক অনেক ধন্যবাদ। আপনাগো লাইগাই আমার মাইয়া বাইসা ফিরল। আফিফ কিছু বলল না, আবার তাকিয়ে রইল অপারেশন থিয়েটারের দরজার দিকে। বকুল মাথায় আঘাত পেয়েছিল, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই বকুলকে হাসপাতালে নিতে দেবে না। তাদের কথা, স্বামীর মৃত্যুর জন্য দায়ী বকুল। সেখান থেকে আফিফ কোনো কথায় পাত্তা না দিয়ে বকুলকে কোলে তুলে সোজা হাসপাতালের উদ্দেশ্যেই হাঁটা লাগায়। আর সেখানে কাকুন থাকায় কেউ বাধাও দিতে পারেনি। ওটি থেকে ডাক্তার বের হলো। আফিফ এগিয়ে গেল ডাক্তারের কাছে। চিন্তার ছাপ চোখে মুখে স্পষ্টতা। ডাক্তার আফিফের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দ্রুত রক্ত লাগবে, না হলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আফিফ নিজেকে শান্ত করার চেষ্টা করে। বড্ড বেশি কান্না পাচ্ছে তার। আফিফ ছোট্ট করে শ্বাস ফেলে বলল, আমি দেব রক্ত। ডাক্তার ফ্রিকুসকি তাকিয়ে বল, আফিফ আগে রক্তের গ্রুপ তো মেলাতে হবে, তারপর। আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে ওঠে, আমাদের দুজনের একই গ্রুপের রক্ত, বি নেগেটিভ। রহমত আর পলাশ অবাক হয়। ডাক্তার আর কিছু না বলে আফিফকে ভেতরে নিয়ে যায়। বকুলের পাশের সিটে আফিফকে শুইয়ে দেওয়া হলো। আফিফ একবার বকুলের দিকে তাকায়। কান্না পাচ্ছে তার। বুকের বাম পাশে অসহ্যকর যন্ত্রণা হচ্ছে। চোখ সরিয়ে নিল, পিড়পিড় করে বলল, এভাবে কেন দেখা হলো আমাদের? ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া করছে তেজওয়ান। কিছু তো একটা গড়বড় আছে। মকবুল মারুফের ফোন রেকর্ড থেকে অদ্ভুত কিছু পাওয়া গেছে। তিনি মারা যাওয়ার মিনিট কয়েক আগেও কারোর সাথে কথা বলেছেন। তখন তার লোকেশন ছিল থানায়, আর এই নাম্বার থেকে প্রায় কথা হতো। তেজনের ধারণা এই নাম্বারের ব্যক্তি হয়তো মকবুল মারুফের খুনের সাথে জড়িত। তেজন বন্ধ হওয়া বাকি কেসের ফাইলগুলো দেখতে লাগলো। আজব লাগছে তার কাছে। মার্ডার হওয়ার প্রতিটি ব্যক্তি উচ্চবিত্ত। তেজন প্রথম খুনের কেস ফাইল ওপেন করে। সে উঠে দাঁড়ায়। এই লোকটার সাথে তেজওয়ান পূর্ব পরিচিত। তার বন্ধুর বাবা। তেজওয়ান চেয়ারে গা এলিয়ে বসে, চোখ বন্ধ করে আছে সে। হাতে কলম নিয়ে শূন্যে আঁকিবুকি করছে আর কিছু বিড়বিড় করছে। তেজওয়ান চোখ খুলে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পেয়ে নিজের ক্যাবিন থেকে বের হয়ে বাইরে আসে তেজওয়ান। একটি মধ্যবয়স্ক মহিলা আর একটি যুবক ছেলে পুলিশ অফিসার গণেশ দাসের সাথে কিছু নিয়ে কথা বলছে। রীতিমতো চেঁচামেচি করছে। তেজওয়ান পকেটে হাত গুজে এগিয়ে যায় তাদের কাছে। তেজওয়ানকে দেখে গণেশ থেমে যায়। মহিলাটি তেজওয়ানের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। তেজওয়ান গম্ভীর গলায় প্রশ্ন করে, চেঁচামেচি হচ্ছে কেন? গণেশ তেজওয়ানের দিকে তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখিয়ে বলে, স্যার, উনি আখি বেগম, মকবুল মারুফের স্ত্রী। উনি এসেছে এই কেস বন্ধ করার জন্য। তেজওয়ান স্বাভাবিকভাবে আখি বেগমের দিকে তাকায় প্রশ্ন করে। কেস বন্ধ করার কারণ? আখি চোখের পানি মুছে ফোপাতে ফোপাতে বলে, যে মানুষ বেঁচেই নেই তাকে নিয়ে জলঘোলা করার মানে কি? আমি তো আর আমার স্বামীকে ফিরে পাবো না, আর আমি চাই না এত কিছু। কেস উইথড্র করছি আমি। তেজওয়ান গণেশের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠস্বরে বলল, মিসেস আখি ঠিক বলেছেন, তিনি যখন চাইছেন কেস বন্ধ হোক। তেজওয়ান আখি বেগমকে পর্যবেক্ষণ করলেন। মহিলাটি যেন খুশি হলো। তেজওয়ান মৃদু হেসে বলল, তাহলে আসতে পারেন। মহিলাটি তার ছেলেকে নিয়ে চলে গেল। গণেশ হা করে তাকিয়ে আছে। এই ছেলে কি করতে চাইছে কিছুই মাথায় ঢুকছে না। তেজওয়ান আর চোখে গণেশের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মহিলার কল রেকর্ড বের করেন, লোক লাগান পেছনে, কখন কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সবকিছু আপডেট চাই। আগামীকাল চেয়ারম্যান বাড়িতে যাব, খবর পাঠিয়ে দিন। তেজওয়ান গটগট করে থানা থেকে বেরিয়ে পড়লো। হাতে তার পুরনো ফাইলগুলো। এখান থেকে জমিদার বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে, অনেকটা পথ। থানার গেটের সামনে দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখছে তেজওয়ান। আকাশটা পরিষ্কার, মৃদু বাতাস শীত অনুভূত হচ্ছে তেজওয়ানের। তেজওয়ান মৃদু হাসল। ফোনটা বের করে বাবার নাম্বারে কল করল। কেমন আছে বাবা? ওই পাশ থেকে তারেক খন্দকার অসহায় স্বরে বলল, প্রচন্ড খারাপ আছি। তোমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমি এখন মিরপুরে আছি, ফ্ল্যাটে। তেজওয়ান মুখ টিপে হাসলো। তারেক আবার বলল, তেজওয়ান তোমার মাকে বোঝাও তেজওয়ান, এত জেদ করতে নেই। স্মিত হেসে বলল, দেখছি। তুমি আগামীকাল বাড়িতে চলে যাও। আরো কিছুক্ষণ কথা হলো তাদের মাঝে।
ফোন রেখে সময় দেখলো 9টার বেশি বেজে গেছে। মেঘের গর্জন কানে আসতে তেজন ফ্রিউজোড়া কুচকে যায়। এই সময় বৃষ্টি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে দ্রুত পা বাড়ালো। বৃষ্টি আসার আগেই তাকে বাড়ি যেতে হবে। শীতকালে বৃষ্টি আসাটা অস্বাভাবিক বিরক্তই লাগলো তার। অর্ধেক রাস্তা আসতেই বৃষ্টি অঝরে নামতে শুরু করলো। আশেপাশে কোথাও আশ্রয় নেওয়ার জায়গাও নেই, চারিদিকে ধান খেয়ে। তেজওয়ান দৌড় লাগালো। না, দৌড়ও লাভ নেই, সে ভিজেই গেছে, এখন আর দৌড়ও লাভ কি। বৃষ্টি উপভোগ করতে করতে ধীর পায়ে হাঁটছে তেজন। হঠাৎ লক্ষ্য করলো তার পেছনে কেউ একজন আছে। তেজন মাথা ঘুরিয়ে পেছন তাকালো, না, কেউ নেই। রাস্তাটা শুনশান জঙ্গলের মধ্য দিয়ে। তেজন সাবধানতার সঙ্গে পকেট থেকে বন্দুকটা বের করলো, ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। তেজন একটি গাছের পেছনে লুকিয়ে পড়লো। কিছু সময়ের মধ্যে কালো চাদরে ঢাকা একটি ব্যক্তিকে দেখা গেল। ব্যক্তিটি আশেপাশে কাউকে খুঁজছে, হয়তো তেজওয়ানকেই। ব্যক্তিটি মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে গেল। মাথায় কিছু একটার স্পর্শ পেয়ে ব্যক্তিটি হালকা মাথা ঘুরিয়ে দেখে তার মাথায় বন্দুক তাক করা। দূরে সোডিয়ামের আলোতে স্পষ্ট দেখা না গেলেও ব্যক্তিটি দুবার পিছিয়ে গেল। তেজন এক টানে চাদরটি ফেলে দেয়। তেজন অবাক হলো। তুমি? মেয়েটি হাসলো। পরনে তার লেডিস জিন্স আর কালো শার্ট। মেয়েটি মুচকি হেসে তেজনকে জড়িয়ে ধরলো। চুপ করে তেজনের গালে চুমু খেয়ে বলল, ইয়েস আই অ্যাম। এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিতে, তবে এখন তো আমি নিজেই সারপ্রাইজড। জায়গাটা অনেক ইন্টারেস্টিং, ভুতুরে ভুতুরে ভাই। অবশ্য আমার জন্য পারফেক্ট। ভালো একটা ডকুমেন্টারি বানানো যাবে। জন কপাল কুচকে বন্দুকটা পকেটে রেখে বলল, জায়গাটা ভালো না প্রিয়া, এখানে থাকাটা বিপজ্জনক। তোমার ডকুমেন্টারি বানানোর জন্য হলেও অন্য কোথাও গিয়ে বানাও। প্রিয়া ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল, ডার্লিং ডোন্ট ওয়ারি, আমি একা আসিনি, সাথে আমার গোটা টিম এসেছে। তেজওয়ান কিছু বলল না, বলতে ইচ্ছেই করলো না। প্রিয়া তেজওয়ানের হাত নিজের হাতে নিয়ে মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না ডার্লিং, আমি মজা করছিলাম। আমরা এই গ্রামে না, এই গ্রাম থেকে 2-3টে গ্রাম পরে একটা গ্রামে কাজ করব। আমি তো এসেছি তোমার সাথে দেখা করতে। তেজওয়ান নিজের হাত ছাড়িয়ে নিল, তার কাছে বিরক্ত লাগছে। তেজওয়ান বিরক্তি দিয়েই বলল, এখন তুমি আসতে পারো। প্রিয়া কপাল কুচকে বলল, এত রাতে আমি একা যাব কিভাবে? যেভাবে এসছো সেভাবে। কথাটি বলেই তেজওয়ান নিজের মতো সামনে এগিয়ে যেতে লাগলো। প্রিয়ার খারাপ লাগলো। এই ছেলেটাকে গত 2 বছর ধরে নিজের করার চেষ্টা করছে, কিন্তু ছেলেটি কিছুতেই তাকে বুঝতেই চাইছে না। যদি ভালো নাই বাসায়, তাহলে তাদের ভবিষ্যৎ কিসের উপর দাঁড়াবে? পরিবারের কথায় তো তেজওয়ান প্রিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু ভালোবাসা বা ভালো লাগা কোনো অনুভূতি এই মেয়ের জন্য কাজ করে না তেজওয়ানের। গত 2 বছর ধরে চেষ্টা করছে প্রিয়া, কিন্তু তেজওয়ানের মনে একটু জায়গা করতে পারেনি। তেজওয়ান মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, চাতক প্রায়র নিশি, যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, তা হয় না কপাল গুনে, তা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। থেমে যায়। মিষ্টি নারী কণ্ঠের সুরে মাতাল মাতাল লাগছে তার। কে গাইছে গান? জমিদার বাড়ির বাগানের পাশ থেকে আসছে না শব্দ? তেজওয়ান দাঁড়িয়ে থাকতেই পারল না, তাকে চুমুকের মতো আকর্ষণ করছে এই মিষ্টি সুর। মাতাল মাতাল লাগছে। বৃষ্টির তেজ বেড়েছে কয়েক গুণ। নারী কণ্ঠের উৎস খুঁজতে পাগলের মতো ছুটছে তেজওয়ান। কেমন যেন অনুভূতি হচ্ছে তার। কেন এত অস্থির লাগছে? মনে হচ্ছে এই মুহূর্তে এই মাতাল করা কণ্ঠের অধিকারী রমণীকে না দেখলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তেজওয়ান দৌড়াতে দৌড়াতে পশ্চিম দিকের পুকুরের সামনে চলে আসে।
তেজওয়ানের অবস্থা একদম নাজেহাল, ভিজে নিয়ে একাকার অবস্থা। চুলগুলো চোখের উপরে এসে পড়েছে, ইং করা শার্ট এখন এলোমেলো। তেজওয়ান থেমে যায়, নিঃশ্বাস ক্রমশ ভারী হচ্ছে, তার হৃৎপিণ্ডটা যেন এক্ষুনি বেরিয়ে আসবে। পুকুর ঘাটের সিঁড়িতে বসে আছে এক রমণী, দুপা পুকুরের পানিতে, দোতলার সোনালি আলোতে সবটা স্পষ্ট। রমণীর পরনে লাল পাড়ের সাদা শাড়ি, বৃষ্টির পানিতে শাড়ি লেপটে আছে রমণীর শরীরে, কোমরের দিকটা দৃশ্যমান। তেজওয়ান চোখ ফেরাতে চাইলেও পারল না, উল্টো দিক হয়ে বসে আছে মেয়েটি। চুলগুলো সামনের দিকে ছিল, হঠাৎ মেয়েটির চুলগুলো পেছনে দিয়ে দিল, কোমর পর্যন্ত লম্বা কেশি চুল বেয়ে চুপচুপ করে পানি পড়ছে, বৃষ্টির পানি। তেজওয়ান চাইছে এক্ষুনি এইখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। তার মনে যে কেউ তাকে আটকে রেখেছে। তেজওয়ান এক পাও সামনে পেছনে নিতে পারছে না, শক্তিই পাচ্ছে না। অনেক কষ্টে মুখ থেকে শব্দ বের করলো। শুনছেন? রমণী থেমে গেল, একদম নড়াচড়াও করছে না। তেজওয়ান অস্থির কণ্ঠস্বরে আবারও বলে উঠল, কে আপনি? রমণী দ্রুত শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিল, হালকা মাথা ঘুরিয়ে তাকালো পেছনে, এক নজর দেখে নিল পুরুষটিকে। না না, সুদর্শন পুরুষ। রমণী দ্রুত পায়ে উপরে উঠে আসলো, তেজওয়ানকে পাশ কাটিয়ে দৌড়ে চলে গেল অন্ধকার জঙ্গলের দিকে। রমণী পাশ দিয়ে যেতেই তেজওয়ান ঝটকা খায়, নাকে বাড়ি খায় এক মিষ্টি সুবাস। তেজওয়ান নিঃশ্বাস কয়েক গুণ দ্রুত চলতে শুরু করলো, শরীর কাঁপছে তার, অন্যরকম শিহরণ কাজ করছে। রমণীর যাওয়ার দিকে তাকে আনমনেই যাওয়ার জন্য পা বাড়ালো, না যেতে পারলো না, তার হাত কেউ ধরে রেখেছে। তেজওয়ান দ্রুত পিছনে তাকালো, পলাশ। পলাশ ফ্রি কুচকে জিজ্ঞেস করলো, তেজওয়ান এত রাতে বিস্তাছেন কেন স্যার? আর ওইদিকে কই যান? আবার সামনে তাকালো, ঘুটঘুটে অন্ধকার জঙ্গল। মেয়েটি কোথায় গেল? কি স্যার, কথা বলেন না কেন? তেজওয়ান পলাশের দিকে তাকে অস্থির কণ্ঠস্বরে বলল, এখানে একটা মেয়ে ছিল, মেয়েটিকে আর জঙ্গলের মধ্য দিয়ে বা কোথায় গেল? পলাশ চোখ বড় বড় করে তেজওয়ানের হাত ছেড়ে দেয়, কিছুটা আতঙ্ক নিয়ে বলে, আল্লাহ, কি কন, ভূত পেতনি দেখছেন নাকি? আমরা কেউ এদিকে আসি না, খারাপ কিছু আছে। আপনারা এদিকে আসতে দেখে আমি আসলাম। না না, আমি এদিকে থাকবো না, এদিকে থাকলে অনুপ্রভার ভূতে ধরবো। পলাশ দৌড়ে চলে গেল। তেজওয়ান বিড়বিড় করলো, অনুপ্রভা? অনুপ্রভার ভূত? না না, ভূত প্রেত বলতে কিছুই নেই। এটা কি তবে আমার ঘোর ছিল নাকি কল্পনা? পলাশ আবার আসে। তেজওয়ান আপনি আর দাঁড়া থাকেন না, অনুপ্রভার আত্মা বর করলে আপনি আর বাঁচতে পারবেন না। তাড়াতাড়ি বাড়িতে চলেন, আমি দাদারে কয়ে আপনার লাইগা তাবিজ নিয়ে আসমুনি। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলে, এসব ভূত আত্মা কিছু হয় না। পলাশ তেজওয়ানের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যেতে যেতে বলে, আছে আছে, অনুপ্রভার আত্মা আছে, অনেক খারাপ, আল্লাহ মাফ করো। তেজওয়ানের মস্তিষ্কে প্রশ্ন জাগে, অনুপ্রভাকে